ঢাকায় ডোনাল্ড লু সহ উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দল, আলোচনা হবে বহুমাত্রিক ইস্যুতে। আওয়ামী লীগ ছাড়াও আগামী জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য হবে বললেন কমিশন সংস্কার প্রধান। পোশাক কারখানায় যথাযথ নিরাপত্তা নিশ্চিতের দাবি, হামলা ভাঙচুরকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা। গত 15 বছরে 14 বার বেড়েছে বিদ্যুতের দাম, গ্রাহকের পকেট কেটে চলে হরিলুট। দেশ জুড়ে বৃষ্টি, কক্সবাজারে পানিবন্দী লাখো মানুষ, ফেনী নোয়াখালীর নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদে, সাথে আছি আমি জাবের হোসেন। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে, পুলিশ প্রশাসনের বিস্ময়কর দুর্নীতিবাজ ডিবি হারুন, শত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন। দুই দিনের সফরে ঢাকায় মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। একই দিনে যুক্তরাষ্ট্রের অর্থ দপ্তরের উচ্চ পর্যায়ের 5 সদস্যের প্রতিনিধি দলও ঢাকায় আসে। তাদের এই সফরে গুরুত্ব পাবে দেশের অর্থনৈতিক সহযোগিতা এবং সংস্কার ইস্যু। নাহিদ সিরাজি নিম্মির সহায়তায় আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর যুক্তরাষ্ট্রের কোন প্রতিনিধি দলের এটাই প্রথম ঢাকা সফর। স্বাভাবিকভাবেই দেশের সকলের আগ্রহের জায়গা তাদের সার্বিক কার্যক্রমে। শনিবার বিকেলে দিল্লি হয়ে ঢাকায় আসেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। সেখানে ওয়াশিংটন, দিল্লি প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকে অংশ নেন লু। এ কারণে ঢাকার কৌতূহল অনেকখানি। এবারের সফরে লু ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতা ও যুক্তরাষ্ট্রের অংশীদারদের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে দেশটি কি সহায়তা দিতে পারে তা নিয়ে কাজ করবেন। এর আগে সকালে ঢাকা এসেছে যুক্তরাষ্ট্রে অর্থ দপ্তরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে উচ্চ পর্যায়ের 5 সদস্যের একটি প্রতিনিধি দল। সফরে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস, পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন, অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সাথে বৈঠক করবেন তারা। এ সফরে বাংলাদেশকে USAIDর $200 কোটি আর্থিক খাতে কারিগরি সহযোগিতার বিষয়ে একটি চুক্তি সই হবার কথা রয়েছে। এবারের সফরে তাদের মূল গুরুত্ব অর্থনীতি, তবে সব ছাপিয়ে তাদের ফোকাস থাকবে দেশের রাজনীতি ও সংস্কার ইস্যুতে। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। দর্শক, এ বিষয়ে কথা বলতে আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন সাবেক সচিব ও হাইকমিশনার মোফাজ্জল করিম। জনাব মোফাজ্জল করিম, শুভেচ্ছা আপনাকে। ধন্যবাদ। আপনাকে মোফাজ্জল করিম, এই যে মার্কিন প্রতিনিধি দলের এই উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সফর, এ নিয়ে আপনার ভাবনাটা আমরা জানতে চাইব। মেইনলি দুটো এজেন্ডা, যেটা অর্থনৈতিক সহযোগিতা এবং সংস্কার, এই দুটোতেই যদি একটু আলোকপাত করতেন। ধন্যবাদ আপনাকে। বাংলায় একটা কথা আছে, মেঘ না চাইতেই জল। এই যে সফরের খবরটা যখন আমি প্রথম শুনলাম, এই 2-3 দিন আগে বোধহয় গণমাধ্যমে আসলো, তখন আমি ভাবলাম, বারে কি সুন্দর সময়ে একদম মণিকাঞ্চন যোগ বলতে যা বোঝায়। অন্তর্বর্তীকালীন সরকারকে মার্কিন যুক্তরাষ্ট্র প্রায় সঙ্গে সঙ্গেই শুধু স্বীকৃতি নয়, সহযোগিতার আশ্বাসও দিয়েছে, এবং তারই ফলশ্রুতিতে, তারই বহিঃপ্রকাশ হিসাবে এই সফরের আয়োজন। এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিনিধি দল, অত্যন্ত উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল, এবং যাদের আমাদের এই মুহূর্তে দরকার। সরকার সংস্কারে হাত দিয়েছেন, বিশেষ করে অর্থনৈতিক, ব্যাংকিং খাত ইত্যাদিতে।
তো সেইখানে মার্কিন যুক্তরাষ্ট্র স্বপ্রণোদিত হয়ে, এমন নয় যে বাংলাদেশ সরকার বা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আমন্ত্রণ জানিয়েছেন, তা নয়। তারা স্বপ্রণোদিত হয়ে তারা আসছেন এবং তাদের এই সফরে একটা নিশ্চয়ই অত্যন্ত ফলপ্রসূ একটা কিছু হবে, এটাই প্রত্যাশা। এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের যে সংস্কারগুলো কথা সরকার ঘোষণা করেছেন, একদম প্রায় প্রত্যেকটা প্রশাসনের প্রত্যেকটা সেক্টর সম্বন্ধে বলা হয়েছে সংস্কার হবে। তো সেখানে এই অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বাত্মকভাবে সহযোগিতা দানের জন্য যেটা হতে পারে সেটা হচ্ছে আমাদের শিল্প খাত, আমদানি রপ্তানি। কারণ আমরা সবাই জানি যে মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় আমদানিকারক। এবং অতি সম্প্রতি আমরা লক্ষ্য করলাম যে গত কিছুদিনের এই যে অস্থিরতা বাংলাদেশে চলছিল, এর ফলে প্রায় 10% মতো কমে গেছে, হঠাৎ করেই কমে গেছে। এবং হঠাৎ করে এই অর্থে যে ধারাবাহিকভাবে তো এটা বেশ ভালো স্টেডিলি চলছিল, বরং আরো উন্নয়নের লক্ষণ ছিল। কিন্তু সারা দেশব্যাপী এই এতে হয়তো অস্থিরতার কারণে কমে গেছিল। যাই হোক, এখন সরেজমিনে এই উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল, যার মধ্যে দক্ষিণ পূর্ব এশিয়ার দায়িত্বপ্রাপ্ত ডোনাল্ড লু, তিনিও আসছেন। এদের ফিরে যাওয়ার পর এবং সর্বোপরি আমি বলবো ডক্টর মোহাম্মদ ইউনূস, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, তার যে আন্তর্জাতিক ভাবমূর্তি এবং তার যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাংঘাতিক রকমের গ্রহণযোগ্যতা, তার উপরে যে একটা আস্থা, এটার কাজ করেছে। এবং আমরা অবশ্যই একটি ইতিবাচক ফলাফল চাই এই আলোচনার মাধ্যমে। ধন্যবাদ আপনাকে জনাব মোফাজ্জল করিম, ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম সাবেক সচিব ও হাই কমিশনার জনাব মোফাজ্জল করিমের সাথে। সবার আগে ব্যাংক এবং আর্থিক খাতের সংস্কার হবে মন্তব্য করে যুক্তরাষ্ট্রের ট্রেজারি প্রতিনিধি দলের কাছে এ বিষয়ে সহায়তা চাওয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। ঋণের ভার বাড়ছে জানিয়ে অপ্রয়োজনীয় প্রকল্প নেওয়া হবে না বলেও জানান অর্থ উপদেষ্টা। তৌহিদুর রহমানের রিপোর্ট। রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ড মিলনায়তনে প্রত্যক্ষ কর নিয়ে বিসিএস ট্যাক্সেশন অ্যাসোসিয়েশনের সেমিনার। করনীতি, কর কাঠামো এবং ব্যবস্থাপনায় নানা সংস্কারের কথা তুলে ধরেন বক্তারা। সবার আগে রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের নিজেদেরকে অনলাইনে রিটার্ন জমা দেওয়ার তাগিদ দেন এনবিআর চেয়ারম্যান। পাশাপাশি কর্মকর্তাদের কাজে স্বচ্ছতা নিশ্চিতেরও পরামর্শ দেন তিনি। আপনাদের কাছে অন্তত 50টা ফোন আসবে আত্মীয় স্বজনের মধ্যে, আমি তো অনলাইনে রিটার্ন দিতে পারছি না, আমার এই প্রবলেম হচ্ছে। তা আপনি যদি নিজে রিটার্নটা না দেন অনলাইনে, তাহলে কিন্তু আপনি তাদেরকে হেল্প করতে পারবেন না। সুতরাং আমাদেরকে সবার আগে এগিয়ে আসতে হবে, আর আমাদের আইন কানুনগুলোকে বিজনেস ফ্রেন্ডলি করতে হবে। বিভিন্ন সময় দাতা সংস্থার টাকায় অপ্রয়োজনীয় প্রকল্প নেওয়া হয়েছে মন্তব্য করে অপচয় বন্ধের আহ্বান জানান অর্থ উপদেষ্টা। ভয়ের ঊর্ধ্বে উঠে রাজস্ব আহরণের তাগিদ দিয়ে কর্মকর্তাদেরকেও হয়রানিমুক্ত পরিবেশ সৃষ্টির উপর গুরুত্ব আরোপ করেন তিনি। কথা বলেন সংস্কার নিয়েও। ইমিডিয়েটলি আমাদের চ্যালেঞ্জটা কিন্তু এই সংস্কারের মধ্যে একটা গেল রেভিনিউ রিফর্মটা আর ব্যাংকিং, এই দুইটা রিফর্ম সবচেয়ে বেশি, আর বাকিগুলো পলিটিক্যাল ফ্রন্টে আছে, সেগুলো অন্যদিক। কিন্তু এই দুইটা কিন্তু অর্থনৈতিক, এবং অর্থনৈতিক সমস্যা কিন্তু এখন সবচেয়ে বড়। একটা তো ল অ্যান্ড অর্ডার প্রবলেম আমরা ফেস করছি, কিন্তু সবচেয়ে বড় কিন্তু অর্থনৈতিক। এবং কালকে যে ইউএস টিম হবে 6 জন, প্রায় খুব হাই লেভেলে, ওরা প্রথমেই হলো যে অর্থনৈতিক ইস্যু। সেই জন্য এই কালকে এগুলো নিয়ে ডিটেল আলাপ হবে, পরশু দিনও কিছুটা আলাপ হবে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা বাংলাদেশে এসেছেন। আমরা চাচ্ছি দেশকে একটু স্বয়ংসম্পূর্ণ করতে।
তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। আওয়ামী লীগ ছাড়া আগামী জাতীয় নির্বাচন অগ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন কমিশন সংস্কারের প্রধান বদিউল আলম মজুমদার। জাতীয় নির্বাচন নিয়ে ছায়া সংসদে আরও বলেন, বিশেষ পরিস্থিতিতে তাদের বিচার শেষ না হলে অথবা তারা পুনর্গঠিত হতে না পারলে নির্বাচন বাধাগ্রস্ত হবে না। শিউলি শবনমের প্রতিবেদন। গণতন্ত্র সুরক্ষায় রাষ্ট্র মেরামত এবং জাতীয় নির্বাচন নিয়ে ছায়া সংসদের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। যোগ্য ব্যক্তিদের দ্বারা যাতে নির্বাচন কমিশন গঠন করা হয়, যারা কোনোভাবে কোনো চাপে মাথা নত না করে। এতে যোগ দিয়ে নির্বাচন কমিশন সংস্কারের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, আওয়ামী লীগকে বিলুপ্ত করার পক্ষে কেউ নেই, কিন্তু বর্তমানে আওয়ামী লীগের সবাই অপরাধী ও পলাতক। যেহেতু এটা বিশেষ পরিস্থিতি এবং এই পরিস্থিতিতে যদি তাদের বিচার শেষ না হয় এবং তারা যদি পুনর্গঠিত না হয়, এবং যে আমি তো দেখি না কার নেতৃত্বে পুনর্গঠিত হবে। দুই একজন আছে, কিন্তু তারাও দু একজন যে আছে তারাও আগ্রহী বলে মনে হয় না। আর সবাই তো কলঙ্কিত, সবাই তো হয় পলাতক। তো এই আমি নিশ্চিত নই এটার উত্তরটা। তবে আওয়ামী লীগ যদি তার মধ্যে পুনর্গঠিত না হয়, তাহলে তাদেরকে ছাড়া নির্বাচন করাটা অগ্রহণযোগ্য হবে না বলে আমি মনে করি। গত 3 নির্বাচনে যারা দায়িত্ব পালন করেছেন তারা প্রত্যেকেই অপরাধী উল্লেখ করে তিনি বলেন, যারা ডামি নির্বাচনের আয়োজন করেছেন তারা সুস্পষ্টভাবে সংবিধান লঙ্ঘন করেছেন। তারা সংবিধান লঙ্ঘন করেছে, তারা আদালতের নির্দেশ অমান্য করেছে, তারা ওই যে পক্ষপাতদুষ্ট আচরণ করেছে। তদন্ত করে তাদেরকে বিচারের আওতায় আনা, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার আমার মনে হয় সেটা গুরুত্বের সাথে বিবেচনা করা উচিত বলে আমি মনে করি। নির্বাচন ব্যবস্থা সংস্কারের জন্য এরই মধ্যে কাজ শুরু হয়েছে বলেও জানান তিনি। তাদের নির্বাচন হলে কি হয় আমরা দেখেছি। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ছেলে শাফি মুদাসির খান জ্যোতির 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে গতরাতে রাজধানীর উত্তরা থেকে জ্যোতিকে গ্রেফতার করা হয়। ঢাকা জেলা পুলিশ সুপার আহমদ মুঈদ জানিয়েছেন, আশুলিয়া থানায় দায়ের করা একটি মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জ্যোতিকে গ্রেফতার দেখানো হয়েছে। পুলিশ প্রশাসনের এক বিস্ময়কর দুর্নীতিবাজ ও নির্মমতার নাম ডিবি হারুন। পুরো নাম হারুনুর রশিদ। ভাতের হোটেল হারুন নামেও সমধিক পরিচিতি তার। সর্বশেষ ডিএমপিতে গোয়েন্দা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালনের সময় বরখাস্ত হন ডিবি হারুন। শুনুন তার অবৈধ উত্থানের গল্প, জানাচ্ছেন আশরাফ শুভ। তার মাধ্যমে দেশের অনেক লুটপাট, এমনকি বর্তমানে যা অবস্থা বিচার বহির্ভূত হয়েছে, আমরা চাই তার একটা সুস্থ বিচার হোক এবং সেটা বাংলাদেশের মাটিতে হোক এবং জনসম্মুখীনে হোক। উত্তরার 3 নম্বর সেক্টরের 20 নম্বর রোডের মাথায় এই 8তলা ভবনে সপরিবারে থাকতেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার সাবেক প্রধান হারুনুর রশিদ। শেখ হাসিনার পতনের পর 10 কাঠার উপর নির্মিত ভবনটির নেমপ্লেট খুলে রাখা হয়। উত্তরার 3 নম্বর সেক্টরের 9 নম্বর রোডের 14 নম্বর বাড়ি, 20 নম্বর রোডের প্রাইম লেক ভিউ ভবনে জিআর মিট ও গ্রিট নামে ট্রাভেল এজেন্সি ও হোটেল, 5 নম্বর সেক্টরের 6 নম্বর রোডে 10 কাঠার 2টি প্লট, 10 নম্বর সেক্টরের 11 নম্বর রোডে 5 কাঠার প্লট এবং 12 নম্বর রোডের 4 নম্বর বাড়ির 5ম তলায় অফিস ও সোনারগাঁও জনপদ রোডে 6তলা বাড়ি রয়েছে হারুনের। তার সম্পদগুলো যাতে সে এখন কোনো কাজে ব্যবহার না করতে পারে, এই জন্য আপাতত ফ্রিজ করে রাখা যেতে পারে। এছাড়া 11 নম্বর সেক্টরের উত্তরা স্মৃতি কেবলের পাশে একটি 5 কাঠার প্লট, উত্তরার 13 নম্বর সেক্টরের 3 নম্বর রোডে ইন্ডোরা নামে 5তলা বাড়ি, শাহ মখদুম এভিনিউয়ে 12 নম্বর প্লট ও সোনারগাঁও জনপদ রোডের 79 নম্বর হোল্ডিং এর জমির মালিকানায় হারুন। পাশাপাশি জমজম টাওয়ারের পাশে উত্তরা 13 নম্বর সেক্টরে 40টি ফ্ল্যাট, 14 নম্বর সেক্টরের 20 নম্বর রোডে 17 ও 19 নম্বর প্লটও হারুনের। বর্তমান সরকার যে আছে তার কাছে একান্তভাবে অনুরোধ করব, ওনার এই 40টা ফ্ল্যাট যেন জব্দ করে সরকারি কোষাগারে নেওয়া হয়। এতে আমাদের দেশে বর্তমান যে অর্থনৈতিক মন্দা চলতেছে, এটার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা হেল্পফুল হব। এছাড়া নয়াপল্টনে মানি এক্সচেঞ্জ, নিকুঞ্জের 3 নম্বর রোডে রিক্রুটিং ও ট্রাভেল এজেন্সি, টঙ্গীর 27 মৌজায় 8 বিঘা জমি, ছায়াকুঞ্জ আবাসিক প্রকল্পের ভেতর 12 বিঘা জমি। হারুনের সম্পদের তালিকায় আরও রয়েছে কিশোরগঞ্জের মিঠামইনে প্রেসিডেন্ট রিসোর্ট, গাজীপুরের সবুজ পাতা রিসোর্ট। এছাড়া কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভে 33 শতক জমির মালিকানায় আছেন হারুন, তার স্ত্রী শিরিন আক্তার ও ভাই এবিএম শাহরিয়ার। প্রেসিডেন্ট হাউস করার তার কোনো রাইট নাই। ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য
সে এই ধরনের প্রেসিডেন্ট হাউস তৈরি করছে। সাভারের নন্দন পার্কেও হারুনের মালিকানা আছে। বনানী কবরস্থানের দক্ষিণ পাশে 20 কাঠার প্লট দখল করে একটি কোম্পানির কাছে 70 কোটি টাকা বিক্রি করেন হারুন। দুবাইয়ে স্বর্ণের দোকানও আছে তার। এছাড়া হারুনের স্ত্রী শিরিন আক্তারের নামে যুক্তরাষ্ট্রে পাচার হওয়া 1532 কোটি টাকা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা FBI আটক করেছে বলে জানিয়েছে দুদক। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের নিউ হাইট পার্ক এলাকায় স্ত্রীর নামে $5 মিলিয়ন বাড়িও কিনেছেন হারুন। পুলিশের এত বড় একজন কর্মকর্তা হয়ে উনি 1500 কোটি টাকা বিদেশে পাচার করে দিল। এটা তো আমাদের দেশে অতি সত্ত্বর ফেরত আনা দরকার, এটা ফেরত আনার জন্য ব্যবস্থা নেওয়া দরকার। হারুন তার 26 বছরের চাকরি জীবনে বেতন পেয়েছেন 2,30,88,000 টাকা, কিন্তু প্রভাব খাটিয়ে মালিক হয়েছেন শত শত কোটি টাকার অবৈধ সম্পদের। আশরাফ শুভ, 21 টেলিভিশন, ঢাকা। যথাযথ নিরাপত্তা নিশ্চিত করা না হলে পোশাক কারখানা বন্ধ করে দেওয়ার কথা জানালেন মালিকরা। আর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা বললেন, শিল্প কারখানায় হামলা ও ভাঙচুরকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সঞ্জয় অধিকারীর রিপোর্ট। গত কয়েক সপ্তাহ ধরে ঢাকা, গাজীপুর, আশুলিয়া, সাভার সহ বিভিন্ন শিল্প এলাকায় পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ চলছে। এই অবস্থা থেকে উত্তরণের উপায় বের করতে মতবিনিময় সভার আয়োজন করে বিজিএমইএ। এ সময় গার্মেন্টস মালিকরা বলেন, তৃতীয় কোনো শক্তির ইন্ধনে এই শিল্পকে অস্থিতিশীল করে তোলা হচ্ছে। যথাযথ নিরাপত্তা না পেলে কারখানা চালু রাখা সম্ভব নয় বলেও জানান তারা। আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া সহ এরকম 5টা দেশ বাংলাদেশ ভ্রমণ নিষিদ্ধ। কোনো কাস্টমার আমাদের দেশে আসতেছে না। গোলা পানিতে কেউ কেউ মাছ শিকার করার চেষ্টা করছে, এটা হলো বাস্তবতা। এখন এটা কে কারা সেইটা ফাইন্ড আউট করতে হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপনাদের ইন্টেলিজেন্স দিয়ে। একটা বিশেষ কমিটি করে কেন ঘটনাটা হয়েছে তার তদন্ত করে বের করা, কারণ এটা একটা পার্মানেন্ট সলিউশন দরকার। আমরা চাই পার্মানেন্ট সলিউশন, এবং সেটার জন্য দরকার আইনের প্রয়োগ। এ সময় তাদেরকে আশ্বস্ত করেন শিল্প এলাকায় নতুন দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা। সবগুলো সেক্টরে যেন একটা নিরাপদ পরিস্থিতি বা পরিবেশ ফিরে আসে, সেই জন্য আমরা সর্বশক্তি নিয়োগ করে কাজ করে যাচ্ছি। এদিকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা বলেন, পোশাক শিল্পে অস্থিরতা তৈরি হলে তৃতীয় পক্ষ লাভবান হবে। সেক্ষেত্রে নাশকতাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার। সংঘাতময় অবস্থায় কিন্তু যারা অন্য শক্তি, তৃতীয় শক্তি পত্রিকায় আসছে, তাদের লাভ হবে, আপনাদের দুই পক্ষের লাভ হবে না। আমরা কিন্তু আইন ভঙ্গ করতে পারি না। এ ধরনের কোনো কার্যক্রমকে এই সরকার ভালো চোখে দেখবে না, এবং সেটার ক্ষেত্রে অবশ্যই কঠোর অবস্থান নেবে। এই শিল্পের সুরক্ষায় শ্রমিক মালিক সবাইকে একসঙ্গে কাজ করারও আহ্বান জানান তারা। আমরা সবাই মিলে কাজ করব। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা। গত 15 বছরে 14 বার বেড়েছে বিদ্যুতের দাম। গ্রাহকদের পকেট কেটে বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রের মালিকদের লুটপাট করতে দেয়া হয় অবাধ সুযোগ। অন্যায্য মূল্য বৃদ্ধির পাশাপাশি অর্থ নেওয়া হয় নানা ফন্দিতে। এর মধ্যে মিটার ভাড়ার নামে অর্থ আদায়কে হরিলুট ও বেআইনি বলছেন বিশেষজ্ঞরা। সঞ্জয় অধিকারীর ধারাবাহিক রিপোর্টের আজ থাকছে শেষ পর্ব। ডেসকোর প্রিপেইড মিটারে 1000 টাকা রিচার্জ করে মাত্র 369 টাকা পেয়ে ফেসবুকে এভাবেই নিজের ক্ষোভ প্রকাশ করেন একজন গ্রাহক। শুধু ডেসকো নয়, অন্যান্য বিদ্যুৎ ও গ্যাস বিতরণ কোম্পানির ক্ষেত্রেও অবস্থা প্রায় একই। মিটার ভাড়া ও অন্যান্য চার্জ নিয়ে চরম অসন্তোষ গ্রাহকদের। প্রিপেইডের যেটা সিদ্ধান্ত, যে তৎকালীন গভর্নমেন্ট যেটা নিয়েছিল, সেটা আমি মনে করি যে এটা অতিরিক্ত জনগণের উপর একটা চাপ সৃষ্টি, আর এটার কোনো উপকারিতা নাই। আগে আমাদের বিল দিতাম, কোনো মিটার চার্জ ছিল না। বর্তমানে এখন এটার জন্য মিটার চার্জ নেওয়া হয় এবং কার্ড সিস্টেম করেছে। এখানে চালাকির সঙ্গে তারা দুষ্টুমি করছে, কোন দিন রেট বাড়াচ্ছে তারা কিন্তু আমাদেরকে জানায় না। অর্থাৎ জনগণের সঙ্গে এরা প্রতারণা করতেছে। নিম্নমানের এই মিটারগুলো লাগাইছেন, যার জন্য মিটার খারাপ হয়ে যায়। তাদেরকে 300-400 টাকা করে আমার ঘুষ দিতে হয়, নাহলে কার্ড ঠিক করে দেয় না। বিদ্যুৎ বিভাগের তথ্য মতে 15 বছরে 14 বার বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। এর মধ্যে 2012 সালে এক বছরেই 3 বার দাম বাড়ানো হয়। 2010 সালে খুচরা পর্যায়ে যেখানে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ছিল 3 টাকা 81 পয়সা, 2024 সালে এসে সেই মূল্য দাঁড়িয়েছে 8 টাকা 95 পয়সা। বিদ্যুতের মূল্য বৃদ্ধিতে বেড়েছে জিনিসপত্রের দাম। মাফিয়া সিন্ডিকেটের কারণেই সাধারণ গ্রাহককে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে বলছেন বিশেষজ্ঞরা।
বিদ্যুতের মূল্য দফায় দফায় বৃদ্ধি করার কারণে আমাদের মূল্যস্ফীতির শিকার হতে হয়েছে, মুদ্রাস্ফীতির শিকার হতে হয়েছে, ক্রয় ক্ষমতা কমে গেছে মানুষের। বিদ্যুৎ কেনাও হয়েছে যে মূল্যে, সেটাও আসলে বাজার ভিত্তিক মূল্যে কেনা হয়নি, কেননা জরুরি বিদ্যুৎ সরবরাহ আইনকে ব্যবহার করে অনেক ঊর্ধ্বমূল্যে নেওয়া হয়েছে। আইন অনুযায়ী গ্রাহকের কাছ থেকে মিটার ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই বলেও জানান তারা। ইউটিলিটিরা মিটার রেন্ট বলে কোনো রেন্ট নিতে পারবে না। বিতরণ চার্জ, সঞ্চালন চার্জ, এগুলো সঞ্চালন চার্জ যখন নির্ধারণ হবে, সেগুলো বিতরণ নেটওয়ার্কের পার্ট হিসেবে, ব্যয় হিসেবে সেটা সমন্বয় হবে এবং সেই বিতরণ ব্যয় হার যেটা নির্ধারণ করা আছে তার মধ্যে মিটারের খরচ সম্পৃক্ত থাকবে। আওয়ামী লীগ সরকারের 3 মেয়াদে বিদ্যুতের দাম বেড়েছে 135%। এটাকে অস্বাভাবিক বলছেন বিশেষজ্ঞরা। মিটারের ক্ষেত্রে যে এক ধরনের ভৌতিক পরিস্থিতি এবং এটাকে বিভিন্নভাবে মানে ব্যবহার করা হচ্ছে অর্থ উত্তোলনের জন্য, এখানে কি পরিমাণ আদায় হয়েছে, কারা এই ধরনের ম্যানিপুলেশনের সাথে জড়িত, সেই বিষয়গুলো আইডেন্টিফাই করা এবং যে পরিমাণ আদায় হয়েছে সেগুলো পুনরায় আবার কিভাবে ফেরত নেওয়া যায় এবং এখানে কোনো ধরনের কারিগরি ত্রুটিকে বা অজুহাত হিসেবে ব্যবহার করা হচ্ছে কিনা সেই বিষয়গুলো এখানে বের করে আনা দরকার। বিদ্যুতের দাম যৌক্তিক পর্যায়ে নির্ধারণ, বিদ্যুৎ কেন্দ্রগুলোর উৎপাদন ব্যয় পর্যালোচনার পাশাপাশি অন্তত 3 বছর দাম না বাড়ানোরও পরামর্শ তাদের। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা। স্থল গভীর নিম্নচাপের প্রভাবে সারা দেশে হালকা থেকে ভারী বৃষ্টি হচ্ছে। তবে বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে বড় ধরনের বন্যার আশঙ্কা নেই, যদিও চট্টগ্রাম ফেনীর নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। মানিক শিকদারের রিপোর্ট। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি গভীর স্থল নিম্নচাপে রূপ নিয়ে যশোর ও আশেপাশে এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সিলেট, চট্টগ্রাম, ঢাকা, খুলনা বিভাগ সহ সারা দেশে বৃষ্টির সম্ভাবনা আছে। আজকের যে বৃষ্টিটা, বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আপনার রাজশাহী ডিভিশন, খুলনা ডিভিশন, ঢাকা এইসব জায়গায় এবং চট্টগ্রামে ডিভিশন রয়েছে। তবে এই যে বৃষ্টি হবে, তবে ওই রকম বন্যার সম্ভাবনা নেই যেটা আপনার ফেনীতে হয়েছে, কারণ ওই সব জায়গাতে বৃষ্টি, আজকেও যে বৃষ্টিটা হবে, তবে দেশের মধ্য অঞ্চলে হওয়ার সম্ভাবনাই বেশি। অতিরিক্ত বৃষ্টির ফলে পাহাড়ি এলাকায় ভূমিধসেরও আশঙ্কা আছে। কক্সবাজার, খাগড়াছড়ি, চট্টগ্রাম এসব পাহাড়ি এলাকায় আমরা ভূমিধসের সম্ভাবনার কথা বলা হয়েছে, যেহেতু ওই সব জায়গাতে অতি ভারী বর্ষণ ইতিমধ্যে হয়েছে এবং আজকেও হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে দেশের অভ্যন্তরে প্রায় সব নদ নদীর পানি বিপদসীমার নিচে আছে। দেশের উপকূলীয় অঞ্চল এবং মধ্য অঞ্চলে আগামী 2 দিন অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এর ফলে হচ্ছে ঢাকা, বরিশাল, খুলনা বিভাগের নদীর সময় পানির সমতল বাড়বে। আর আমরা আরেকটা যেটা বলছি সেটা হচ্ছে যে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর এই জেলাগুলোর কতিপয় নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। তবে চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। তবে এটা হয়তো খুব দ্রুতই স্বাভাবিক হয়ে আসে। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে টানা বৃষ্টিতে কক্সবাজার শহর সহ জেলার প্রায় 200 গ্রাম ডুবে গেছে। পানিবন্দী কয়েক লাখ মানুষ। হোটেল মোটেল জোনে পর্যটকরাও আছেন সীমাহীন দুর্ভোগে। এছাড়া অতিবর্ষণ আর জোয়ারের পানিতে চট্টগ্রাম মহানগরের নিম্নাঞ্চল জলমগ্ন হয়ে পড়েছে। ব্যাহত হচ্ছে বন্দরের পণ্য খালাস সহ কার্যক্রম। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজ ও চট্টগ্রাম প্রতিনিধি হাসান ফেরদৌসের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কক্সবাজারের বৃষ্টি কিছুটা কমেছে। শহর সহ বিভিন্ন জায়গায় জমে থাকা পানি নামতে শুরু করেছে। তবে এখনও জলাবদ্ধ হয়ে আছে শহরের বেশিরভাগ এলাকা আর 200 গ্রাম। দুর্ভোগে আছে অন্তত 2 লাখ মানুষ। শহরের 30টি উপসড়ক বৃষ্টির পানিতে ডুবে কয়েকশো দোকানপাটের মালামাল নষ্ট হয়। হাজারো ঘরবাড়ি পানিতে তলিয়ে আছে। সড়কে যানবাহন চলাচল বন্ধ হওয়ায় দুর্ভোগ পোহাতে হচ্ছে। যে হারে বৃষ্টি হচ্ছে, কক্সবাজারে এরকম বৃষ্টি আমার বয়সে দেখিনি। বন্যা কবলিত হয়ে গেছে, এখানে চারিদিকে ডুবা, রাস্তাঘাট সব ডুবা, বাড়িঘরে রান্না করতে পারতেছে না, চুলার মধ্যে পানি ঢুকে গেছে। এবারের পানিটা খুব বেশি। অন্যান্য অতি নিকটে এ ধরনের বন্যা এবং ভারী বর্ষণ হয়নি। ভারী বৃষ্টির কারণে অনেক জায়গায় পাহাড় ধস হয়েছে, এদিকেও পাহাড় ধসের সম্ভাবনা রয়েছে। আমরা সবাই পাহাড় ধসের কারণে আতঙ্কিত হয়েছি। শুক্রবার বঙ্গোপসাগরের ট্রলার ডুবির ঘটনায় সকালে কক্সবাজার শহরের সমিতিপাড়া সমুদ্র পয়েন্ট থেকে আরও এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে ট্রলার ডুবিতে 3 জনের মরদেহ উদ্ধার করা হয়। রাস্তাওয়া জনগণ বিনুগুনে সুবিধা করে বানিলাম। এখন রাস্তাওয়া পানি বেশি, বৃষ্টি বেশি হওয়ার জন্য রাস্তাওয়া বাইরে গেছে। আমাদের ছেলে মেয়েদেরকে স্কুলে যাওয়ার
জন্য কাটাতে পারতেছি না আমরা। আমাদের যাতায়াতের যে রাস্তাটি ছিল ওই এলাকার রুটটি এখন ভারী বর্ষণের কারণে নষ্ট হয়ে গেছে। কক্সবাজারে হোটেল মোটেল জোনে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে সীমাহীন দুর্ভোগে পড়েছেন অন্তত 20,000 পর্যটক। ভারী বর্ষণে কক্সবাজার শহর ছাড়াও জেলার বিভিন্ন এলাকার সড়ক উপসড়কের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার সকাল 6টা থেকে শনিবার সকাল 6টা পর্যন্ত 24 ঘন্টায় 255 মিলিমিটার বৃষ্টি হয়েছে। অতি বর্ষণ আর জোয়ারের পানিতে তলিয়ে গেছে চট্টগ্রামের নিম্ন এলাকা। বাসাবাড়িতে ঢুকে পড়ে নালা নর্দমার পানি। সাগর উত্তাল থাকা চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পণ্য খালাস বন্ধ রয়েছে। তবে বন্দরের অভ্যন্তরে বৃষ্টির কারণে কন্টেইনার হ্যান্ডেলিং ব্যাহত হচ্ছে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে দুবলার চরে 5টি ট্রলার এবং নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে 10টি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। 8 মাঝি সহ 5টি ট্রলার এখনও নিখোঁজ। দুবলার চরের কাছে 5টি ট্রলার ডুবে গেলেও কোনো জেলে নিখোঁজের খবর পাওয়া যায়নি। অন্য ট্রলারের জেলেরা তাদের উদ্ধার করেছেন। নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে 10টি মাছ ধরার ট্রলার ডুবে যায়। এ সময় 18 জন জেলেকে জীবিত উদ্ধার করা হলেও 5টি ট্রলার সহ 8 মাঝি এখনও নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার বিকেল থেকে সন্ধ্যার মধ্যে মেঘনা নদীর কয়েকটি এলাকায় এসব ট্রলার ডুবির ঘটনা ঘটে। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। বিতর্কিত হয়রানিমূলক আইনের সংশোধন ও বাতিল দাবি, কমিশন গঠন করে পদক্ষেপ নেয়ার পরামর্শ। আবার আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদে। সুফি মাজারগুলোতে হামলা ও বিদ্বেষমূলক বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত কয়েকদিন ধরে কিছু দুর্বৃত্ত দেশের সুফি মাজারে হামলা চালাচ্ছে। এ ধরনের হামলা ও বিদ্বেষমূলক বক্তব্যের নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে অন্তর্বর্তী সরকার। পাশাপাশি ধর্মীয় উপাসনালয় ও সাংস্কৃতিক স্থাপনা রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও নির্দেশ দেওয়া হয়েছে। ধর্মীয় সাংস্কৃতিক সহিষ্ণুতা ও সম্প্রীতি বিঘ্নিত করার যে কোনো প্রচেষ্টা সরকার দৃঢ়ভাবে মোকাবেলা করবে বলে জানানো হয় প্রেস বিজ্ঞপ্তিতে। বারবার হিংস্র আক্রমণে স্বৈরাচারী শাসকরা বাংলাদেশের বহুমাত্রিক গণতন্ত্রকে ধ্বংস করার চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তারেক রহমান বলেন, গত 1.5 দশক ধরে বেগম খালেদা জিয়ার সংগ্রামের পটভূমির ওপরে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরশাসক শেখ হাসিনার পতন হয়। বিগত 16-17 বছরে কোটি কোটি ভোটারকে ভোটাধিকার প্রয়োগের সুযোগ দেওয়া হয়নি। বাংলাদেশে আবারও গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির পাঠানো বিজ্ঞপ্তিতে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস পালনের ওপর গুরুত্ব দেন তারেক রহমান। ডক্টর মোহাম্মদ ইউনূস সকলের বিশ্বস্ত মন্তব্য করে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। জাতীয় প্রেস ক্লাবে রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন আয়োজিত অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের প্রত্যাশা শীর্ষক সভায় এই আহ্বান জানান জয়নুল আবদিন ফারুক। এ সময় আরও বলেন, সকল সাংবিধানিক প্রতিষ্ঠান নিজের নিয়ন্ত্রণে রেখে দেশকে তছনছ করে দিয়েছে হাসিনা সরকার। গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ করে সকল বাজার ভারতে নেয়ার চক্রান্ত চলছে বলেও অভিযোগ করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। মাননীয় ডক্টর ইউনূস সাহেব, আপনার কাছে বিনীত অনুরোধ থাকবে, জনপ্রতিনিধির হাতে অবিলম্বে ক্ষমতা হস্তান্তরের একটা প্রক্রিয়া আপনাকে সৃষ্টি করতে হবে। বাংলাদেশের কোন জনগণ আপনাকে অবিশ্বাস করবে না। 16 বছর বাংলাদেশে নিজের হাতে রেখে চিফ জাস্টিস থেকে শুরু করে সকল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে নিজের হাতের মুঠে রেখে তছনছ করে দিয়েছে এই আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার জন্য। সে দানব ব্যক্তিটি এখন পলাতক। গোপালগঞ্জে বিএনপির বহরে হামলায় নিহত স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক শওকত হোসেন দিদারের মরদেহ নিজ বাড়ি ঢাকার জুরাইনে আনা হয়েছে। এর আগে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরদেহ বুঝে নেন নিহতের স্ত্রী রাবেয়া রহমান ও শ্বশুর হাবিবুর রহমান। এই ঘটনায় দলীয় ও পারিবারিক সিদ্ধান্তের পর মামলা করার কথা জানানো হয়।
জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন বিএনপির নেতাকর্মীরা। এটা কিন্তু বিএনপি না। গেল 15 বছরে সেনাবাহিনী সহ সকল প্রতিষ্ঠান ধ্বংস করেছে হাসিনা সরকার। সময়মতো বিপ্লব সংঘটিত না হলে দেশে ভারতীয় আর্মির উপস্থিতি ঘটত, হুমকিতে পড়ত সার্বভৌমত্ব। রাজধানীতে রাওয়া রিসার্চ অ্যান্ড স্টাডি ফোরাম আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন বিশ্লেষকরা। যে সকল সরকারি কর্মকর্তা কর্মচারী অপরাধের সাথে জড়িত তাদের সরিয়ে দেওয়ারও আহ্বান জানান তারা। মফিউর রহমানের রিপোর্ট। জুলাই আগস্ট 2024 বিপ্লবে সশস্ত্র বাহিনীর অবদান এবং বিপ্লবোত্তর ভূমিকা নিয়ে সেমিনারের আয়োজন করে রিটায়ার্ড আর্ম ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রাওয়া। এতে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা ছাড়াও অংশ নেন রাজনৈতিক বিশ্লেষকরা। প্রবন্ধ উপস্থাপনায় বলা হয়, 1971 থেকে 2024 সকল ক্রান্তিকালেই মানুষের পাশে ছিল সেনাবাহিনী। আন্দোলনের সুফল পেতে শিগগিরই আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে হবে। 4 আগস্ট সারা দেশে চাকরিরত তরুণ কর্মকর্তারা ছাত্র জনতার আবেদনে সাড়া দিয়ে কুমিল্লা, চট্টগ্রাম, রংপুর, কুড়িগ্রাম, খুলনা এবং ঢাকার মিরপুরে দুর্বৃত্তদের বিরুদ্ধে সাজেওয়া যান সহ অ্যাকশনে যায় এবং তাদের পালিয়ে যেতে বাধ্য করে। আমরা যদি এগুলো কাজ করতে চাই, এই জরুরি কাজগুলো, তাহলে আমরা 4টা জায়গা থেকে আমাদের লোক সংগ্রহ করতে পারি। একদিকে বাংলাদেশের উত্তরবঙ্গের কিছু অংশ দখলে নেওয়ার চেষ্টা করছে ভারত, অপরদিকে বিপ্লবের বিরুদ্ধে প্রতিবিপ্লব করার চেষ্টা চলছে বলেও জানান বিশ্লেষকরা। যে তাদের স্কিমটা ছিল যে এই বছরের মধ্যেই বাংলাদেশ তাদের সামরিক নিয়ন্ত্রণে চলে আসবে। আমি কিন্তু অনেক আগে থেকেই বলতেছিলাম, আই হ্যাড সেড ইট দ্যাট দিস ইয়ার বাংলাদেশ উইল লুজ ইটস ফ্রিডম। বিপ্লবের পর আরেকটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে রেভলিউশন কনজিউমস ইটস ওন সানস। এটা আমাদেরকে মনে রাখতে হবে। 5ই আগস্ট সেনাবাহিনী সর্বোচ্চ পর্যায় থেকে মানুষের পাশে না দাঁড়ালে দেশে ব্যাপক রক্তক্ষরণ হতে বলেও মনে করেন বক্তারা। মানে সাথী হিসেবে পেতে চায়, বন্ধু হিসেবে পেতে চায়। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। গত 15 বছরে সাইবার সিকিউরিটি অ্যাক্ট, সন্ত্রাস বিরোধী আইন সহ 630টির বেশি আইন প্রণয়ন করেছে বিগত সরকার। আইন বিশেষজ্ঞরা বলছেন, শিগগিরই বিতর্কিত ও হয়রানিমূলক আইন সংশোধন ও বাতিল করা প্রয়োজন। এ নিয়ে একটি কমিশন গঠন করে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানান আইনবিদরা। শাকেরা আরজুর রিপোর্ট। 2009 থেকে 2023 সাল পর্যন্ত আইন প্রণয়ন হয়েছে 630টি। এর মধ্যে নবম জাতীয় সংসদে 273টি, দশম জাতীয় সংসদে 193টি এবং একাদশ জাতীয় সংসদে 164টি আইন প্রণয়ন করা হয়েছে। এছাড়া গত 15 বছরে 50টি অধ্যাদেশ ও 5510টি এসআরও প্রণয়ন করেছে সরকার। কোভিডের সময়টুকুকে বাদ দিলে 40টা থেকে 45টা আইন প্রতি বছরই কিন্তু আমাদের এসছে। কোনো ক্ষেত্রে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দিচ্ছে, কলেজের অনুমোদন দিচ্ছে। এই সমস্ত আইনগুলোকে যদি বাদ দিয়ে বাকি পেনাল প্রভিশন আছে, এরকম আইনগুলোকে যদি আলাদা করেন, প্রত্যেক কটাই দেখবেন যে নিবর্তনমূলক আইন। ধারণাগুলো হচ্ছে ধরবো, শাস্তি দেব, জেলে ঢোকাবো, এই ধরনের টেন্ডেন্সি থেকে করা অধিকাংশ আইন। বেশিরভাগ আইনই দমন পীড়নের জন্য করা হয়েছে বলে মন্তব্য করেন আইন বিশেষজ্ঞরা। স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট 1974 এটা দিয়ে বহু মানুষকে ডিটেনশনে এনে নির্যাতন, হয়রানি, অ্যারেস্ট করা হয়েছে। পরবর্তীতে এসে তারা জননিরাপত্তা আইন করলো, সেটাও কালো আইনের মতোই ব্যবহার হয়েছে। হুইসেল ব্লোয়িং করার আইনের সুযোগটা কাকে দিচ্ছে? যিনি প্রজাতন্ত্রের কর্মচারী। তা আপনি সাংবাদিক হয়ে যদি হুইসেল ব্লোয়িং করতে চান, আপনার জন্য কিন্তু কোনো প্রোটেকশন নাই। প্রজাতন্ত্রের কর্মচারী কথাটা কাকে বলবেন হচ্ছে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষই যদি অন্যায়ের সাথে, দুর্নীতির সাথে জড়িত থাকেন, তাহলে উনি হুইসেল ব্লোয়িং কার কাছে করবেন? বর্তমান সাইবার নিরাপত্তা আইনে অপরাধের কোনো বর্ণনা নেই মত প্রকাশের স্বাধীনতা। এমনকি এই আইনের অধীনে ঘটছে জীবন কেড়ে নেওয়ার মতো ঘটনা। আইনগুলো শুরুতেই বাতিল করার কথা বলেন আইনবিদরা। এমন একটা আইন যেখানে হচ্ছে আপনি আসলে বাক স্বাধীনতাকে খর্ব করার জন্য, আপনার মত প্রকাশের অধিকারকে খর্ব করার জন্য, কোনো ক্ষেত্রে আপনার প্রাণহানি ঘটানোর মতো ঘটনাও কিন্তু ঘটেছে এই সমস্ত আইনের মাধ্যমে। লেখক মোশতাক তো জেলের মধ্যেই মারা গেলেন। যে আমাদের কি তাহলে সাইবার নিরাপত্তা আইনের প্রয়োজন নেই? নিশ্চয়ই আছে। জনগণকে যাতে নিরাপত্তা প্রদান করে সেই আঙ্গিকে আইনগুলোর চেহারাগুলো পাল্টাতে হবে। বিদ্যমান আইনগুলো সংশোধন ও বাতিলের জন্য কমিশন গঠনের কথা বলেন আইন বিশেষজ্ঞরা। এগুলোকে স্পেসিফাই করে, আইডেন্টিফাই করে প্রস্তাবনা দিয়ে বাতিল করা যাবে। শাকেরা আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। এবার বাণিজ্য সংবাদ।
স্টক এক্সচেঞ্জের পরিপূর্ণ ডিমিউচুয়ালাইজেশন এখন সময়ের দাবি। দেশের পুঁজিবাজারকে একটি শক্তিশালী স্বতন্ত্র ভিত্তির ওপর দাঁড় করাতে ডিএসই ও সিএসইর পূর্ণাঙ্গ ডিমিউচুয়ালাইজেশন জরুরি বলছেন বিশ্লেষকরা। তবে স্টক এক্সচেঞ্জের পর্ষদে নিজেদের পরিচালক সংখ্যা বাড়িয়ে ডিমিউচুয়ালাইজেশন আইন সংশোধনের দাবি তুলেছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন ডিবিএ। প্রাইমারি রেগুলেটর হিসেবে স্টক এক্সচেঞ্জের ক্ষমতা আরও বাড়ানোর পক্ষেও মত তাদের। মেহেদি হাসানের রিপোর্ট। 2010 সালে পুঁজিবাজার ধসের পর আলোচনায় আসে ডিমিউচুয়ালাইজেশন বা স্টক এক্সচেঞ্জকে মালিকানা থেকে ব্যবস্থাপনা পৃথকীকরণের বিষয়টি। এরপর 2013 সালে পাশ হয় ডিমিউচুয়ালাইজেশন আইন, যার আওতায় গঠিত হয় ডিএসইর 13 সদস্যের নতুন পরিচালনা পর্ষদ, যার মধ্যে 7 জনই স্বতন্ত্র পরিচালক। চেয়ারম্যান হন স্বতন্ত্র পরিচালকদের থেকে একজন। এরপর পুঁজিবাজারে বড় ধরনের পরিবর্তন আশা করেছিলেন বিনিয়োগকারীরা, কিন্তু পরের 1 দশকের অধিকাংশ সময়ই ধুকেছে পুঁজিবাজার। এ সময়ে কোম্পানি হিসেবে স্টক এক্সচেঞ্জকেও পুঁজিবাজারে তালিকাভুক্ত করা হয়নি। এমন পরিস্থিতিতে স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদে পরিচালক বাড়িয়ে নিজেদের কর্তৃত্ব ফিরে পেতে এবার ডিমিউচুয়ালাইজেশন আইনের সংশোধন চাচ্ছে স্টক এক্সচেঞ্জের মালিক তথা শেয়ার হোল্ডারদের সংগঠন ডিবিএ। তবে ডিবিএ বলছে তারা ডিমিউচুয়ালাইজেশনের বিরুদ্ধে নন। দেখা যাচ্ছে যে এটা ফাংশনাল না, এটা কোনো ভালো জিনিস স্টক মার্কেট আনা নেই গত 10 বছরে। আমি ফিরে যাওয়ার কথা বলছি না, আমি বলছি ডিমিউচুয়ালাইজেশনটা রাখতে হবে, স্কিমও রাখতে হবে, কিন্তু যে আইনগুলি আছে সেগুলি আপনার রিভিউ করার সময় আসছে। বাজার বিশেষজ্ঞরা বলছেন গত 1.5 দশকে বিতর্কিত ব্যক্তিরা ছিলেন বিএসইসির নেতৃত্বে, ফলে ডিমিউচুয়ালাইজেশন কাজ করেনি। নতুন কমিশন পূর্ণাঙ্গ ডিমিউচুয়ালাইজেশন করতে সক্ষম হবে বলে প্রত্যাশা তাদের। স্পিরিটটাকে আমরা কাগজে কলমে রেখেছি, বাস্তবায়নের ক্ষেত্রে আমরা অনেক ধরনের ব্যাড টেস্টের সাথে কম্প্রোমাইজ করেছি। তো এইসব কারণে কিন্তু আমরা যত সংস্কার করি যাই করি না কেন, যদি না আমি এটাকে সত্যিকার স্পিরিটকে আপহোল্ড করতে না পারি, তাহলে তো আমাদের দেশে তো অনেক ভালো ভালো আইন আছে, হ্যাঁ, এই আইনগুলোর বাস্তবায়ন হয় না বলেই তো সমস্যা। তালিকাভুক্তি, বাজার তদারকি সহ বিভিন্ন ক্ষেত্রে প্রাথমিক নিয়ন্ত্রক হিসেবে স্টক এক্সচেঞ্জগুলোর ক্ষমতা বাড়ানোর পক্ষেও মত তাদের। স্টক এক্সচেঞ্জ যে প্রাইমারি রেগুলেটর, এই জিনিসটা বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে বিশ্বাস করতে হবে এবং সেভাবে কাজ করতে দিতে হবে। সব কিছু মিলে কিন্তু দুইটার একটা ব্যালেন্সিং করতে হবে, যে ডিএসির কাজগুলোকে অ্যালাইন করে এই কাজগুলো ডিএসি করবে, বিসেকের যে কাজগুলো সেই কাজগুলো বিসেক করবে, সব কাজ বিসেক করবে। এইটা যতদিন থাকবে ততদিন কিন্তু আপনার আলটিমেটলি যে গভর্নেন্সের মার্কেট আমরা বলছি বা যেটা নিয়ে আমাদের অনেক দিনের প্রত্যাশা, সেই ধরনের বাজার আসতে অনেক সময় লেগে যাবে। ডিএসই ও সিএসইর স্ট্র্যাটেজিক পার্টনাররাও কাঙ্ক্ষিত ভূমিকা রাখতে পারেনি বলেও মত তাদের। 3 বছর আগে আসতে। মেহেদি হাসান, 21 টেলিভিশন, ঢাকা। আবারও সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। কাজী সালাউদ্দিনের অবস্থান বদল, অংশ নিচ্ছেন না বাফুফের নির্বাচনে। টানা 4 মেয়াদ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করা কাজী সালাউদ্দিন 26 অক্টোবর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না, যদিও 1 মাস আগেও নির্বাচন করবেন বলে ঘোষণা দিয়েছিলেন। পারভেজ খোকনের রিপোর্ট। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি পদে নির্বাচন করবেন না কাজী সালাউদ্দিন। বাফুফে ভবনে এসে এই ঘোষণা দেন 2008 সাল থেকে বাফুফের সভাপতি পদে থাকা সাবেক এই ফুটবলার। 26 অক্টোবর বাফুফের পরবর্তী নির্বাচন হওয়ার কথা রয়েছে। 5 আগস্ট সরকার পতনের পর ফুটবল সমর্থকদের সংগঠন বাংলাদেশ ফুটবল আলট্রাস সালাউদ্দিনের পদত্যাগের দাবি তোলে। 2 দফায় বাফুফের সামনে বিক্ষোভ ও আলটিমেটাম দেয় তারা। তবে আলটিমেটাম গুরুত্ব না দিয়ে 13 আগস্ট সালাউদ্দিন জানান তিনি পদত্যাগ তো করবেনই না, বরং আবার বাফুফের সভাপতি পদে নির্বাচন করবেন। সেই ঘোষণার 1 মাস পর নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানালেন সালাউদ্দিন। I consider myself to be very lucky যে এই সুযোগ আমার জীবনে আসছে। তো এখন যে কামিং ইলেকশন আসতেছে 26 অক্টোবরে, এই ইলেকশনে আমি কন্টেস্ট করব না। বাফুফে নির্বাচন 26 অক্টোবর না করে পেছানোর একটা দাবি ছিল। সালাউদ্দিন জানান এই বিষয়ে ফিফাকে চিঠি দিয়েছিল বাফুফে, তবে নির্বাচন পেছানোর আবেদন নাকচ করে দিয়েছে ফিফা। বিএফএফ ইলেকশন 26 অক্টোবর, বেসড অন দ্যাট ইলেকশন এখানে কিছু লোকজনের রিকোয়ারমেন্ট ছিল, ডিমান্ড ছিল যেন ইলেকশনটা পিছায়। তো অ্যাকর্ডিং টু দ্যাট রিকোয়েস্ট আমরা ফিফার কাছে চিঠি দিয়েছিলাম। এই কপিটা আপনাদেরকে দিয়ে দিবেন। চিঠির উত্তর দিয়ে দিয়েছে যে
ইলেকশন কোনোভাবে একদিনও পিছানো যাবে না। দেশের ফুটবল ও বাফুফের পথ চলা শুভ হোক, সেই কামনাও করেছেন কাজী সালাউদ্দিন। লেটস হোপ যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যারা আরো উন্নতি হয়, বাংলাদেশ ফুটবল ফেডারেশন যেন এই ফিউচারে খুব ভালোভাবে থাকে এবং ফুটবল যেন ভালোভাবে থাকে। পারভেজ খোকন, 21 টেলিভিশন। 3,20,00,000 টাকা বোনাসের একটা অংশ বন্যার্তদের দেওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বোনাস প্রদান অনুষ্ঠানে পাকিস্তান সিরিজের স্কোয়াডে থাকা সব ক্রিকেটারের সই করা একটি ব্যাট ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদকে উপহার দেন টাইগার দলপতি। পারভেজ খোকনের আরেকটি রিপোর্ট। 2 টেস্ট ম্যাচ সিরিজে বাংলাদেশের সামনে দাঁড়াতেই পারেনি পাকিস্তান। প্রথম টেস্টে বাংলাদেশ জিতেছে 10 উইকেটে, দ্বিতীয় ও শেষ টেস্টে জয় 6 উইকেটে। রাওয়ালপিন্ডিতে ঐতিহাসিক সিরিজ জিতে বিসিবির কাছ থেকে মোটা অঙ্কের বোনাস পেল ক্রিকেটাররা। সব মিলিয়ে টাকার অঙ্ক 3,20,00,000। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ দলের ক্রিকেটারদের হাতে বিসিবির পক্ষে এই বোনাস তুলে দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এই সময় পাকিস্তান সিরিজের স্কোয়াডে থাকা সব ক্রিকেটারদের স্বাক্ষরিত একটি ব্যাট উপহার দেয়া হয় আসিফ মাহমুদকে। টেস্ট দলের প্রত্যেককে 20 লাখ করে বোনাস দেয়া হয়েছে। এই বোনাসের টাকার একটি অংশ বন্যার্তদের সহায়তায় দেয়ার ঘোষণা দেন নাজমুল হোসেন শান্ত। আমাদের যে বোনাসটা আজকে আমরা পেলাম, অন বিহাফ অফ মাই টিম আমরা সবাই এগ্রি করেছে যে এখান থেকে একটা পোর্শন আমরা তাদেরকে হেল্প করার জন্য যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব। ভারত সফরের আগে এরকম পুরস্কার বাড়তি প্রেরণা হিসেবে কাজ করবে বলে জানান শান্ত। পারভেজ খোকন, 21 টেলিভিশন। শেষ করছি বিলুপ্তপ্রায় ডাকটিকেটের প্রদর্শনীর খবর জানিয়ে। বিশ্বের বিভিন্ন দেশ অঞ্চলের ঐতিহ্য ও অজানা ইতিহাসের সাক্ষ্য বহনকারী ডাকটিকেটের প্রদর্শনী চলছে রাজধানীতে। প্রদর্শনীতে ভিড় করছেন নানা বয়সী মানুষ। ঐতিহাসিক এই স্মারকের প্রতি আগ্রহ দেখে খুশি আয়োজকরা। বিস্তারিত সুমাইয়া খানের রিপোর্টে। এটি 1971 সালে মুক্তিযুদ্ধে বুদ্ধিজীবীদের স্মরণে করা একটি ডাকটিকিট। এক সময় এই ডাকটিকিট বিশ্বের মানুষের কাছে পরিচয় করিয়ে দিত আরেক মানুষের সাথে, যোগাযোগ স্থাপন করে দিত তার পছন্দের প্রিয় মানুষটার সাথে। এক সময় শৌখিন মানুষের কাছে ডাকটিকিট সংগ্রহ করা ছিল নেশার মতন। ইন্টারনেটের যুগে যখন মানুষ প্রায় ভুলতে বসেছে চিঠির যুগের কথা, তখন ওইসব মানুষের কথা মাথায় রেখে রাজধানীর শেষ ভবনে শুরু হয়েছে 3 দিনব্যাপী ডাকটিকিট প্রদর্শনী। 1800 শতাব্দীর শুরু থেকে বর্তমান সময় পর্যন্ত নানা যুগের ডাকটিকিট স্থান পেয়েছে প্রদর্শনীতে। ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি থেকে শুরু করে দেশ বিদেশের অনেক বিষয়াদি জানার একটা সুযোগ আছে। সুস্থ বিনোদনের দিকে যারা যায় তাদের জন্য এটা একটা ভালো অপরচুনিটি। যারা এখানে আসবেন দেখতে, তারা কিন্তু ডাকটিকিটকে একদম ইলাবোরেটলি দেখতে পাবেন। প্রদর্শনীটি দেখতে ভিড় জমিয়েছে নানা শ্রেণী পেশার মানুষ। নতুন প্রজন্মকে ইতিহাস ও ঐতিহ্যের সাথে পরিচয় করিয়ে দেয় এ আয়োজনের মূল লক্ষ্য। আমি এখানে ফিলাটেলিক এক্সিবিশনও যেমন দেখতে আসছি, একই সঙ্গে আপনার ব্যাংকনোট কয়েন সংগ্রহ করার জন্য আসছি। ডাক টিকিট তো হচ্ছে কি সেটা আমরা কিভাবে জানবো? তো এখানে আসার পরে যে ডাক টিকিট কেন হয়, কিভাবে হয়, আবার হচ্ছে প্রত্যেকটা বছরে যে কিভাবে পরিবর্তন হয় কোন কোন ভাবে, সেটা হচ্ছে জানতে পেরেছি। 2024-এর এক্সিবিটগুলো দেখতে এসেছি। আমি একজন পার্টিসিপেট, আমি এখানে অংশগ্রহণ করেছি। প্রদর্শনীটি 16 সেপ্টেম্বর পর্যন্ত সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা অবধি সবার জন্য উন্মুক্ত থাকবে। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করছি সন্ধ্যার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। ঢাকায় ডোনাল্ড লু সহ উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দল, আলোচনা হবে বহুমাত্রিক ইস্যুতে। আওয়ামী লীগ ছাড়াও আগামী জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য হবে বললেন কমিশন সংস্কার প্রধান। পোশাক কারখানায় যথাযথ নিরাপত্তা নিশ্চিতের দাবি, হামলা ভাঙচুরকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা। গত 15 বছরে 14 বার বেড়েছে বিদ্যুতের দাম, গ্রাহকের পকেট কেটে চলে হরিলুট। দেশ জুড়ে বৃষ্টি, কক্সবাজারে পানিবন্দী লাখো মানুষ, ফেনী নোয়াখালীর নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা।
একুশে টেলিভিশনের সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইট। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/ekushe-etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 8টা 55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথে থাকুন।